আসসালামু আলাইকুম। আজকে আপনারা জানবেন যে বাংলাদেশের কনটেক্সটে আইনের শাসন বলতে কি বোঝায়? এটা আমরা আসলে কতটুকু বাস্তবায়ন হচ্ছে কিংবা এর সমস্যাগুলো কি, কি? আমরা এই প্রবলেম যেগুলো আছে ওগুলা কিভাবে সংস্কার করতে পারি? তো বাংলাদেশের শাসন ব্যবস্থায় কিন্তু আইনের শাসন যেটা আছে এটা কিন্তু একটা শাসন ব্যবস্থার মূল ভিত্তি হিসেবে এটা কাজ করে। কারণ আমাদের সংবিধানের প্রস্তাবনায় কিন্তু বলা আছে যে আমাদের রাষ্ট্রের একটি ভিত্তি হবে হচ্ছে আইনের শাসন। আমরা যে সমাজ প্রতিষ্ঠা করতে চাচ্ছি তার মূল ভিত্তি হিসেবে কাজ করবে এটা। তো আসলে আইনের শাসন মানে কি? তো আইনের শাসন মানে এটা না যে আমি সিম্পলি একদম মনে যা চাইছে এটা করলাম যে নট হুইম আমার খেয়াল খুশি মতো সবকিছু করবো, ব্যাপারটা এরকম না। তো আইন দিয়ে শাসন করতে হবে, মনের খেয়ালে শাসন করা যাবে না। তো আমাদের সংবিধানে এটা আমরা বলতেছি ফান্ডামেন্টাল ফিচার অফ বাংলাদেশ কনস্টিটিউশনাল অর্ডার। তো এই ক্ষেত্রে আমরা দেখবো এবি ডাইসির যে কনসেপ্ট আছে, এবি ডাইসি আলবার্ট বেন ডাইসি উনি তিনটা কনসেপ্ট বলেছিলেন। এটা ক্রিটিসিজম কি এটা আমরা পড়বো। একটা হচ্ছে সুপ্রিমেসি অফ রেগুলার ল, ইকুয়ালিটি বিফোর অর্ডিনারি কোর্টস অ্যান্ড এনফোর্সেবল সিভিল লিবার্টিস যেগুলো আছে এগুলো আমরা দেখবো। তো এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে আইনের শাসন মানে কিন্তু পার্লামেন্ট যে কোনো আইন পাশ করবে ওই আইনই হবে, ব্যাপারটা এরকম না। তো এই ক্ষেত্রে আইনের যেটা হইতে হবে, আইন হইতে হবে যে ন্যায়সঙ্গত, এছাড়া যুক্তিসঙ্গত হইতে হবে এবং মানুষের যে মর্যাদা এই মর্যাদার প্রতি লক্ষ্য করতে হবে। তো আমরা কি বলতেছি, নন আরবিটারি, রিজনেবল অ্যান্ড রেসপেক্টফুল ফর হিউম্যান ডিগনিটি। তো এরপরে যদি আমরা আলোচনা করি যে আসলে হিস্ট্রিক্যাল ঐতিহাসিক ভিত্তি কি, তো অনেক ক্ষেত্রে কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করা হয় যে আইনের শাসনের আসলে উৎপত্তি কি, বর্তমানে এটার মডার্ন ডেভেলপমেন্ট কোন পর্যায়ে আসছে। তো এটা কিন্তু বিভিন্ন ধর্মে আমরা দেখবো। মেইন কথা হচ্ছে যে আলটিমেটলি যে জাস্ট ল, একটা আদল, এরকম একটা কনসেপ্ট আছে, আপনি একটা জাস্ট বিহেভিয়ার করবেন, এটা কিন্তু তো উপনিষদে কিন্তু বলা ছিল যে আইন হচ্ছে রাজাদের রাজা। এছাড়া গ্রিক ফিলোসফার যারা ছিলেন, তো তারাও কিন্তু যেমন প্লেটো এবং অ্যারিস্টটল তারাও বলছে যে ল শুড বি সোভারিন অ্যান্ড নট রুলার। একটা সমাজের যদি প্রসপার করতে হয় তার কিন্তু অবভিয়াসলি আইনের শাসন থাকাটা মাস্ট। ইসলামিক লতেও কিন্তু এই ধরনের কনসেপ্ট আছে, আপনারা জানেন যে জাস্ট বিহেভিয়ারের যে একটা কনসেপ্ট আছে এটাকে বলা হয় আদল। এই জিনিসটা কিন্তু থাকতে হবে। এছাড়া মেডিকেল ডেভেলপমেন্ট যদি আমরা দেখি, মধ্যযুগে কিন্তু আমরা বলেছি এই কনসেপ্ট যেটা আছে যে আইনেরই কর্তৃত্ব থাকবে, মানে আলটিমেটলি শাসকের নয়। এই কনসেপ্টটা কিন্তু ম্যাগনা কার্টা যেটা আছে এটা কিন্তু ব্রিটিশ কনস্টিটিউশনাল লতে একটি খুবই গুরুত্বপূর্ণ সাংবিধানিক দলিল হিসেবে বিবেচিত হয়। যেখানে কিং জন যিনি ছিলেন ওনাকে কি বলা হয়েছিল যে উনি আরবিটারিলি, আমরা যে বলতেছি আরবিটারি হওয়া যাবে না, একটা রাজা যে আরবিটারি ট্যাক্স বাড়াতে পারে না, ইম্পোজ করতে পারবে না, এটা কিন্তু ওনার পাওয়ারের রেস্ট্রিকশন দেওয়া হয়েছিল। এখানে বলা ছিল যে ক্রাউন ওয়াজ সাবজেক্ট টু ল, যে রাজাও আইনের অধীন, এটা কিন্তু এই কেসে প্রমাণ হয়েছিল। এছাড়া এডওয়ার্ড কোক যিনি আছেন উনি কিন্তু যে বোনহাম যে কেসটা আছে, বোনহাম কেসে কিন্তু বলেছিলেন যে দ্য কিং ইজ আন্ডার গড অ্যান্ড ল, যে রাজা মানে ঈশ্বর এবং আইনের অধীন, ওনাকে কাজ করতে হবে রাজা। তো এখানে এছাড়া বিল অফ রাইটস এর কথা আমরা দেখতে পারি। এখানে কিন্তু আমরা দেখবো যে পার্লামেন্টারি সুপ্রিমেসি যেটা আছে এটাকে এস্টাবলিশ করা হয়েছিল। আলটিমেটলি এই কনসেপ্টটা এর আগে আমরা আলোচনা করেছিলাম, একে বলতেছি লেক্স রেক্স। আইন হচ্ছে রাজাদের রাজা, সবাইকে রেগুলেট করবে, সেটা হচ্ছে আইন। ক্লাসিক্যাল ফ্রেমওয়ার্ক, সবচেয়ে বেশি ডিসকাসড ফ্রেমওয়ার্কের কথা যদি আমরা আলোচনা করি, সেটা হচ্ছে এভিডাইসির যে তিনটা কনসেপ্ট আছে, এটা সুপ্রিমেসি অফ ল, ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড প্রিডমিনেন্স অফ লিগাল স্পিরিট। তো আমরা যদি আইনের শাসনের একটা জিনিসটা আসতে চাই, যেখানে কিন্তু বিভিন্ন সভ্যতায় আমরা দেখবো যে এই যে ধারণা এটা কিন্তু বিকশিত হয়েছে। তো এই যে স্বেচ্ছাচারী যে ক্ষমতা এটার উপরে যে আইনের অবস্থান হবে এটা কিন্তু আমরা সবসময় কনফার্ম করেছি। তো ডাইসির যে কনসেপ্ট এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যে আসলে তিনটা টপিকের কথা উনি বলেছেন। একটা হচ্ছে সুপ্রিমেসি অফ দ্য ল। সুপ্রিমেসি অফ দ্য ল তিনটা কনসেপ্ট যদি আমরা আলোচনা করি, যে নো পানিশমেন্ট উইদাউট ব্রিচ অফ ল প্রুভেন ইন অর্ডিনারি কোর্টস, যে আইন আদালতে প্রমাণ ছাড়া কোনো শাস্তি দেওয়া যাবে না। তো কাউকে যদি আমি শাস্তি দিতে চাই আমার মন খুশি মতো দিতে পারবো না, এটাকে আইন দ্বারা শাস্তিযোগ্য করতে হবে। যেমন আমাদের পেনাল কোডের সেকশন 40 বলা আছে যে অফেন্স মানে কি, অপরাধ মানে তখনই যখন পানিশেবল বাই ল হইতে হবে। তো আলটিমেটলি একটা নির্দিষ্ট ল এর আন্ডারে পানিশেবল করতে হবে, রাজা চাইলো আর কাউকে পানিশমেন্ট দিয়ে দিল এরকম না। এছাড়া আমাদের সংবিধানে কিন্তু 82 অনুচ্ছেদ আপনারা জানেন, এখানে কিন্তু আমরা বলেছি যে আইনগত কর্তৃত্ব পার্লামেন্টের আইন বাদে পাশ করা বাদে কোনো ট্যাক্স কালেক্ট করা যাবে না। তার মানে রাজার যে পাওয়ার কিংবা বর্তমান যুগে ওটার ফর্ম পার্লামেন্টের, এটা কিন্তু অ্যাবসলিউট না, তাকে একটা আইনের মাধ্যমে সবকিছু করতে হবে। এছাড়া স্বেচ্ছাচারী ক্ষমতা এবং যে ওয়াইড ডিসক্রিপশন যেটা ছিল ওটার এগেনস্টে হইতে হবে। তো আমরা দেখবো যে ডিসক্রিপশনের যে পাওয়ারটা ছিল ওটার এগেনস্টে উনি ছিলেন। বাট এটা একটা ক্রিটিসিজমও আছে। উনি বলতেছিলেন যে কারো কাছে খুব বেশি স্বেচ্ছাচারী ক্ষমতা থাকা উচিত না, অনেক বেশি বিবেচনার ক্ষমতা যদি দিয়ে দেওয়া হয় তাহলে এটা সে অ্যাবিউজ হওয়ার মানে সম্ভাবনা আছে। আরেকটা হচ্ছে রেস্ট্রিকশন অন গভর্নমেন্ট আরবিটারিনেস। তো আলটিমেটলি সরকারি স্বেচ্ছাচারিতা যেটা আছে, উনি সরকারকেও একদম স্বেচ্ছাচারী ক্ষমতা দিতে নারাজ, যে আসলে সরকারকেও অ্যাবসলিউট পাওয়ার দেওয়া যাবে না। তো এই ক্ষেত্রে কিন্তু যে লর্ড অ্যাক্টনের একটি উক্তি আপনি জানেন যে পাওয়ার করাপ্টস, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি, যে কাউকে যদি আসলে
নিরঙ্কুশ ক্ষমতা দেওয়া হয়, তার দুর্নীতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যায়। এরপরে যে কনসেপ্টটা নিয়ে উনি আলোচনা করেছেন সেটা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল, যে প্রধানমন্ত্রী থেকে সাধারণ নাগরিক সবার জন্য একই আইন একই আদালত হবে। তো আমাদের সংবিধানে আর্টিকেল 27-31 কিন্তু আমরা দেখবো এই ধরনের প্রোটেকশন আছে, ইকুয়াল প্রোটেকশন অফ ল অ্যান্ড ইকুয়ালিটি বিফোর ল, দুইটাই কিন্তু আমরা দেখতেছি যে সবার জন্য আমরা একই আইন করবো। তো এর জন্য যেটা আছে নো স্পেশাল ট্রাইব্যুনাল ফর গভর্নমেন্ট অফিসিয়ালস, তো এটাও একটা ক্রিটিসিজম আমরা দেখবো আছে। উনি বলছেন যে সরকারি কর্মকর্তা যারা আছেন তাদের জন্য বিশেষ ট্রাইব্যুনাল থাকা যাবে না। বিশেষ করে উনি ওই যে ফ্রেঞ্চ যে সিস্টেমটা আছে ড্রয়েড অ্যাডমিনিস্ট্রেটিভ, এটার বিরোধিতা উনি করেছিলেন। ড্রয়েড অ্যাডমিনিস্ট্রেটিভে যেটা হইতো যে ওইখানে ওই দেশের সিভিল সরকারি চাকরিজীবী যারা ছিলেন তাদের জন্য আলাদা একটা তাদের বিরুদ্ধে মামলা করতে গেলে আলাদা একটা ফোরামের কথা ছিল। উনি বলতেছিলেন যে ইংল্যান্ডে আমরা এই সিস্টেমটা ফলো করবো না, কিংবা ওয়ার্ল্ড ওয়াইড যে সরকারি কর্মজীবী হোক সাধারণ মানুষ হোক সবার জন্য একই ফোরাম। বাট বর্তমান যুগে আমরা দেখবো যে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কিন্তু আমাদের আছে, যে প্রশাসনিক ট্রাইব্যুনালে কেউ চাইলে মামলা করতে পারে। তো এটা জাস্টিফিকেশন আমরা কিভাবে দিতে পারি এটা আমরা ক্রিটিসিজম অংশে আলোচনা করবো। এরপর উনি বলছিলেন প্রিডমিনেন্স অফ লিগাল স্পিরিট। তো এরকম একটা কথা আপনারা শুনছেন যে কাজীর গরু মানে কেতাবে আছে গোয়ালে নেই। তো উনি বলতেছিলেন যে আসলে কোনো প্রোটেকশন জাস্ট সিম্পলি আমি দিয়ে দিলাম কাউকে, কিন্তু মানে জাস্ট আপনাকে বললাম আপনার অধিকার আছে, কিন্তু ওটার বাস্তবায়ন নাই, এই জিনিসের উনি বিরুদ্ধে ছিলেন। তো অনেক সময় দেখা গেছে যে সংবিধানে অনেক সুন্দর সুন্দর ফান্ডামেন্টাল রাইটস আছে, কিন্তু বাস্তবে আসলে ওটা কেউ বাস্তবায়ন করতে পারতেছে না। তো এর জন্য উনি বলতেছিলেন ইনস্টিটিউশনাল প্রোটেকশনের কথা বলতেছিলেন, যে আমার লিখার দরকার নাই। এর জন্য কিন্তু আমরা ইউকে তে দেখবো এখনো ওরা কোডিফাইড কোনো কনস্টিটিউশন কিন্তু ওদের দেশে আনে নাই, আমরা বলি আনরিটেন কনস্টিটিউশন। ওরা বলতেছে যদি আদালত প্রোটেকশন থ্রু জুডিশিয়াল ডিসিশন, তো যদি জুডিশিয়াল ডিসিশনের কারণেই বিচার বিভাগ সিদ্ধান্ত থেকে কারো অধিকার আসে তাহলে এটাই বেটার প্রোটেকশন মেকানিজম করে, কারণ লিখে দিলে ওটার প্রোটেকশন মেকানিজম উইক হয়ে যেতে পারে। তো ইটস বেটার যে আমরা ইনস্টিটিউশন কোনো প্রতিষ্ঠানের উপর ফোকাস দিব, মানে লিখে আর না লিখে থাকি আদালত এটার যে বাস্তবায়ন, আদালত এটার প্রাতিষ্ঠানিক যে অধিকার এটা কিন্তু নিশ্চিত করবে। তো এটা বলতেছি সিভিল লিবার্টিজ আর অ্যাজ জুডিশিয়ালি প্রোটেক্টেড রিয়ালিটিস, যে আসলে একদম নাগরিকদের যে স্বাধীনতা কিংবা এটা কিন্তু একদম বিচার বিভাগ অ্যাকচুয়ালি প্রোটেক্ট করবে, এটা আমরা ওই লিখিত সংবিধানের মাধ্যমে আমাদের যেতে হবে না। তো এখানে যে ডাইসের যে কনসেপ্টটা এটা কিন্তু মডার্ন রুল অফ লর যে ধারণা এটাকে শেপ করতে অনেকটাই সাহায্য করেছে, যদিও আমরা দেখবো এটা অনেক ক্রিটিসিজম আমরা পরে এসেছি, বাট ইট ওয়াজ দ্য ফার্স্ট বিগিনিং অফ অ্যান স্ট্রাকচারাল প্রসেস ইন ডিফাইনিং রুল অফ ল। এরপরে আমরা লন ফুলার যিনি আছেন ওনার কিন্তু 8টা নিয়ম প্রিন্সিপালের কথা বলেছেন। এই 8টা প্রিন্সিপাল রুল অফ লর ক্ষেত্রে মাস্ট ফলো করতে হবে। উনি ফার্স্টে বলেছেন জেনারেলিটি, যে লটা আসলে সর্বসাধারণের জন্য ইকুয়ালি অ্যাপ্লাই করতে হবে, কোনো স্পেসিফিক বা একজন পার্সনের জন্য আমরা ল ইনঅ্যাক্ট করবো না, সবার জন্য একই আইন থাকবে। পাবলিসিটি অ্যান্ড ক্লিয়ারিটি, যে ল এর সবার জন্য পাবলিক হইতে হবে, সবাইকে জানাইতে হবে, আর সবাই জানি ইজিলি আন্ডারস্টুড হতে হবে, সবাই যেন বুঝতে পারে, এই জিনিসটা ইনশিওর করতে হবে। আরেকটা হচ্ছে প্রসপেক্টিভিটি, ল শুড অ্যাপ্লাই টু ফিউচার অ্যাকশনস নট পানিশ পাস্ট বিহেভিয়ার, যে শুধুমাত্র ভবিষ্যতের যে কাজ আছে এগুলোর জন্য অ্যাপ্লাই হবে। এর জন্য আমাদের সংবিধানে কিন্তু আমরা এক্স পোস্ট ফ্যাক্টর যে ল আছে আর্টিকেল 35+1 এই ধরনের লগুলোকে জেনারেলি আমরা ডিসকারেজ করি, যে ল শুড নট বি রেট্রোস্পেক্টিভ রেদার দ্যান ইট শুড বি প্রসপেক্টিভ। আরেকটা হচ্ছে কনসিস্টেন্সি, যে ল আসলে খুব আনপ্রেডিক্টেবল হওয়া যাবে না, যে হঠাৎ করে চেঞ্জ করলাম, এটা একটা কনসিস্টেন্টলি ফর এ লং টাইম এটা মানে কার্যকর থাকবে, সামঞ্জস্যতা এটা থাকতে হবে। আরেকটা হচ্ছে ফিজিবিলিটি, ফিজিবিলিটি মানে এরকম যে আপনি ইম্পসিবল কোনো জিনিস আসলে ইনঅ্যাক্ট করে লাভ নাই, যে জিনিসটা আসলে মানার যোগ্য বাস্তবায়ন যোগ্য এরকম একটা জিনিসকে শুধু আপনি রুল অফ লতে এনশিওর করবেন। আরেকটা হচ্ছে স্টেবিলিটি, মানে স্থিতিশীলতা যেটা আছে সেটাও থাকতে হবে, যে ল শুড রিমেন রিলেটিভলি কনস্ট্যান্ট টু প্রোভাইড সিকিউরিটি অ্যান্ড প্রেডিক্টেবিলিটি, যে অ্যাটলিস্ট চেঞ্জ করবো অবশ্যই যুগের সাথে তাল মিলিয়ে চেঞ্জ করতে হবে, বাট এটার মানে এটা না যে 2 দিন পর পর আমি আইন চেঞ্জ করবো, এটা এরকম একটা স্থিতিশীলতা থাকতে হবে। আরেকটা হচ্ছে কনগ্রুয়েন্স, কনগ্রুয়েন্স মানে হচ্ছে সামঞ্জস্যতা, যে কথা এবং কাজের যে মিল আছে এটার মিল থাকতে হবে, আমি নিয়ম বললাম একটা মানি আর একটা, এই জিনিস থাকতে হবে না। রিটেন ল এবং অ্যাকশনস অফ দ্য গভর্নমেন্ট যে কাজ করে এটা মিল থাকতে হবে। আরেকটা হচ্ছে প্র্যাকটিক্যাল এফেক্টিভনেস, যে ল মাস্ট বি ইফেক্টিভ গাইডিং বিহেভিয়ার অ্যান্ড অ্যাচিভিং দেয়ার ইন্টেন্ডেড রেজাল্টস, মানে মানুষের বিহেভিয়ারকে যেন এটা আসলে কোনোভাবে চেঞ্জ করতে পারে, এটা যে গোল আমরা উদ্দেশ্য ছিল ওটা যেন বাস্তবায়ন করতে পারি। তো লন ফ্লারের পরে আমরা দেখবো যে আরো যে দিল্লি ডিক্লারেশন যেটা আছে 1959 সালের, এখানেও কিন্তু আমরা দেখবো যে আইনসভা নির্বাহী বিভাগ কিংবা ফৌজদারি প্রক্রিয়া বিচার বিভাগের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড কি হবে এটা কিন্তু আমরা সেট করেছি। এরপরে লাগোস যে ডিক্লারেশনটা আছে 1961 সালের, এখানেও আমরা কিন্তু বলেছি যে ক্যারেক্টারাইজড রুল অফ ল অ্যাজ ডাইনামিক, সেফগার্ডিং পপুলার উইল, পলিটিক্যাল রাইটস, ফস্টারিং কন্ডিশনস, ইনেবলিং হিউম্যান ডিগনিটি, যে আইন শাসন ব্যবস্থাকে আমরা একটা গতিশীল হিসেবে দেখবো যেটা জনগণের ইচ্ছা, রাজনৈতিক অধিকার রক্ষা করে এবং মানুষের মর্যাদার জন্য একটা অনুকূল পরিবেশ কিন্তু এটা তৈরি করে। তো বর্তমান যুগে মডার্ন রুল অফ লর কনসেপ্টটা কিন্তু এবি ডাইসির যে কনসেপ্ট থেকে এটা অনেকটাই ভিন্ন।
আমরা এখানে দেখবো প্রসিডিউরাল ভার্সেস সাবস্টেন্টিভ। আমরা ডিউ প্রসেস যখন পড়েছি তখনও কিন্তু বলেছি যে প্রসিডিউরাল ডিউ প্রসেস আর সাবস্টেন্টিভ ডিউ প্রসেসের মধ্যে পার্থক্য কি, যে শুধুমাত্র প্রক্রিয়াগত ভাবে একটা জিনিস সুরক্ষা দিলে হবে না, এটা হচ্ছে মানুষের মর্যাদা রক্ষা করার ক্ষেত্রে একদম মূল্যবোধ যেগুলো আছে সাবস্টেন্টিভ ভ্যালু ওগুলোকেও প্রোটেক্ট করতে হবে। তো আমরা যদি এবি ডাইসির যে থিওরিটি আছে, ক্লাসিক্যাল যে থিওরি, এটা ক্রিটিসিজম গুলো পড়ি। ফার্স্ট অফ অল উনি ডিসক্রিশনারি পাওয়ারের এগেনস্ট ওনার স্ট্যান্ডিংটা ছিল। উনি বলেছিলেন যে এই যে ওয়াইড ডিসক্রিশন এই জিনিসটা থাকা উচিত না। এখন এটা ট্রু, এট দ্য সেম টাইম ওয়াইড ডিসক্রিশন থাকা উচিত না, বাট এট দ্য সেম টাইম এটাও ট্রু যে আসলে কাজ করতে গেলে মানুষকে ডিসক্রিশন দিতেই হয়। তো আইনসম্মতভাবে যদি এটা ব্যবহার করা হয় এবং এটা যদি প্রয়োজনীয় হয় তাহলে এটাকে একদম অপোজ করা উচিত না। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি, আমাদের স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সেকশন 22 হচ্ছে এটা। এখানে আমরা দেখবো যে চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে আমরা বলেছি যে এইখানে চুক্তি বাস্তবায়ন করা দ্য ডিক্রি মানে দ্য জুরিসডিকশন টু ডিক্রি স্পেসিফিক পারফরমেন্স ইজ ডিসক্রিশনারি। ঠিক আছে, এটা ডিসক্রিশনারি, বাট দ্য ডিসক্রিশন অফ দ্য কোর্ট ইজ নট আরবিটারি। এটা স্বেচ্ছাচারিতামূলক হবে না, এটা হইতে হবে সাউন্ড অ্যান্ড রিজনেবল, যুক্তিসঙ্গত, এটা 100% হইতে হবে, গাইডেড বাই জুডিশিয়াল প্রিন্সিপলস, যে জুডিশিয়াল যে প্রিন্সিপাল গুলো আছে এই মূল্যবোধগুলো আমাদের ফলো করতে হবে, অ্যান্ড ক্যাপাবল অফ কারেকশন বাই কোর্ট অফ আপিল। যদি লয়ার কোর্ট কিংবা সাবঅর্ডিনেট কোর্ট হচ্ছে কোনো ভুল সিদ্ধান্ত দেয় সেই ক্ষেত্রে উচ্চতর আদালত কর্তৃক এটা সংশোধনযোগ্য হবে। তার মানে অবশ্যই আমরা কোর্টের কাছে একটা ডিসক্রিপশন দিব কিংবা যে কোনো অথরিটির কাছে ডিসক্রিপশন দিব, বাট সে স্বেচ্ছাচারীভাবে এই ক্ষমতাটা যেন ইউজ না করতে পারে। তো বর্তমান যুগে ডিসক্রিপশনের যে পাওয়ার এটা আসলে একদম নেসেসিটি। এরপরে আরেকটা ক্রিটিসিজম যেটা ছিল ওভারলুক প্র্যাকটিক্যাল এক্সেপশন। উনি বলেছিলেন যে এই যে পরম সমতা, অ্যাবসলিউট ইকুয়ালিটি, সবাই একদম সমান হবে, কারোর সাথে কারো ভেদাভেদ থাকবে না, আইন সবাইকে একই দৃষ্টিতে দেখবে। বাট প্র্যাকটিক্যালি আসলে এটা অনেক সময় সম্ভব হয় না, কারণ আইনগত প্রয়োজনের কারণে আমরা দেখবো যে অনেক এক্সেপশন আমরা স্বীকার করি। যেমন এবিডাইসির সময়তেই মোনার্ক যারা ছিলেন, তো ওই সময়ের যে বিদ্যমান যে সরকারি ব্যবস্থা ওই সময় অনেকেই কিন্তু বিশেষ সুবিধা কি করেছে। যেমন বাংলাদেশে আমরা দেখবো আমাদের আর্টিকেল 51 অনুযায়ী আমরা প্রেসিডেন্টকে কিন্তু কিছু ইমিউনিটি দিয়েছি, যে ওনার এগেনস্টে ক্রিমিনাল প্রসিডিংস নেওয়া যাবে না কিংবা সিভিল প্রসিডিংস এর ক্ষেত্রে আমরা বার দিয়েছি। তো এই ধরনের আছে। এবার আমাদের সিপিসি আমরা দেখবো জাজদের অ্যারেস্টের ক্ষেত্রে হচ্ছে আমরা দেখবো, কিংবা পার্লামেন্টারি যারা মেম্বার তাদের অ্যারেস্টের ক্ষেত্রে কিছু বার দিয়েছি। আবার হচ্ছে আমাদের সিআরপিসিতেও কগনিজেন্সের ক্ষেত্রে 195 থেকে 199 যে সেকশন গুলো আছে এখানে আমরা দেখবো যে আসলে কিছু কিছু ক্ষেত্রে কগনিজেন্স নেওয়ার ক্ষেত্রে কিছু এক্সট্রা কন্ডিশন আমরা দিয়ে দিয়েছি। তো এই যে বাধাগুলো এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল রিয়েলিটির কারণে দিতেই হয়। আবার অ্যাডমিনিস্ট্রেটিভ লর ক্ষেত্রে রুল অফ লটা সাধারণত অ্যাডমিনিস্ট্রেটিভ লতে অনেক গুরুত্ব সহকারে পড়া হয়। এখন ড্রয়েড অ্যাডমিনিস্ট্রেটিভ যে সিস্টেমটা ছিল ফ্রেঞ্চ, এখন এটাকে উনি মিসআন্ডারস্টুড করেছিলেন। ওকে উনি বলেছিলেন যে আসলে এই জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ যে সিস্টেমটা ছিল এটা যদিও আসলে সরকারি চাকরি নিয়ে ডিল করতো, বাট এটা রেদার প্রশাসনিক ক্ষমতা আছে যেটাকে নিয়ন্ত্রণ করতো, এটাকে আইনের উপরে তুলে ধরতো না। যেমন আমাদের বাংলাদেশে আমরা দেখবো আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল সাধারণত সরকারি চাকরিজীবী তাদের চাকরির শর্ত এটা নিয়ে ডিল করে, বাট দ্যাট ডাজন্ট মিন যে তাকে আমরা একটা এলিভেটেড স্ট্যাটাস দিচ্ছি। আমরা কিন্তু স্পেশাল ফোরাম রাখতে পারি। ওনার যে সিস্টেমটা ছিল এখানে স্পেশাল ফোরাম ক্রিয়েট করা যেত না, কিন্তু আমরা দেখতেছি বর্তমানে কিন্তু আমরা বিভিন্ন ট্রাইব্যুনাল যেটা আছে প্রতিষ্ঠা করতেছি, বিশেষ করে নারী শিশু নির্যাতন দমন আইন কিংবা দুর্নীতির জন্য আমরা কিন্তু আলাদা আলাদা ফোরাম অনেক সময় উপস্থাপন করে থাকি, যেটা কিন্তু বর্তমানে মডার্ন যে অ্যাডমিনিস্ট্রেটিভ আলটিমেটলি কমপ্লেক্সিটি কিংবা যে আকারের প্রশাসনটা বড় এর জন্য স্পেশালাইজড ফোরাম না হলে আসলে চলে না। তো ব্যবহারিক যে আমরা দেখবো যে এটার কিন্তু কিছুটা তার মানে ফ্লস ছিল, যে কন্টেন্ট ফ্লস, যে আধুনিক বিচার ব্যবস্থা এটা ব্যবহারিক ভাবে কিছুটা সীমাবদ্ধতা আছে। এর জন্য আমরা যে মডার্ন কনসেপ্ট আছে দিল্লি ডিক্লারেশন কিংবা লাগোস ডিক্লারেশন যেটার কথা বলি এটা কিন্তু আমরা করেছি। এছাড়া হচ্ছে ফুলারের যে 8টা প্রিন্সিপাল আছে এটা কিন্তু আমরা তৈরি করেছি। তো বর্তমানে আমরা আসলে আইনের যে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক আইনের শাসন এটাকে আমরা কিভাবে বুঝবো, এটাকে আমরা 4টা ভাগ করতে পারি। একটা হচ্ছে গভর্নেন্স বা এস্টাবলিশড ল, যে প্রতিষ্ঠিত আইন দিয়ে আমরা শাসন করতে হবে। তো আমরা কোনো সিদ্ধান্ত নিব এটা ইট শুড বি বেসড অন যে আগে থেকে কোনো একটা ল আছে, একটা স্বচ্ছ প্রসেস আছে, আর নোয়েবল নর্মস, আইন আমাকে জানতে হবে, না জানলে ওটা কিন্তু আমরা মানবো না, রেদার দেন আরবিটারি উইল, কারো মনের খেয়ালের ভিত্তিতে আমরা আইনের শাসন নিশ্চিত করতে পারবো না। এছাড়া গভর্নমেন্ট উইদিন দ্য লিগাল বাউন্ডারিজ, যে সরকারও আইনের যে সীমাবদ্ধতা আছে আইনের অধীন তার দায়বদ্ধতা এটা নিশ্চিত করতে হবে। তো শক্তিশালী ব্যক্তি যারা আছে পাওয়ারফুল অ্যাক্টরস তাদের জন্য আমি কোনো এক্সেপশন মেক করবো না, তাদের জন্য কোনো ব্যতিক্রম আমরা দিব না। আর এটা হচ্ছে প্রোটেকশন ফ্রম কোয়ারশন, যে ব্যক্তি স্বাধীনতা যেটা আছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা নিরাপদ করতে হবে। তো নাগরিকগণ একদম স্বাধীন আদালতের মাধ্যমে তাদের যে অধিকারগুলো আছে সিভিল লিবার্টি এগুলো কিন্তু আদালতের মাধ্যমে আমরা বলবৎ করব। এছাড়া ফেয়ারনেস, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড জাস্টিস, ন্যায্যতা, জবাবদিহিতা এবং ন্যায় বিচার, যে এখন এই ধরনের ক্ষেত্রে আমরা যেটা করবো যে এই যে এগুলা যদি কারো আসলে ভঙ্গ হয়
আমরা ইকুয়ালিটি বিফোর কোর্ট, অবভিয়াসলি সবাইকে ইকুয়াল অ্যাক্সেস দিব। আর একটা হচ্ছে সেটা যেন কার্যকর প্রতিকার দিতে পারে, এই জিনিসটা আমরা এনশিওর করবো। তো শেষ পর্যন্ত আইনের শাসন মানে আসলে আমরা স্বেচ্ছাচারী ব্যক্তিগত ইচ্ছার পরিবর্তে প্রতিষ্ঠিত ন্যায্য আইন দ্বারা আমরা যেটা আছে আইনের শাসন নিশ্চিত করব। এখন থিওরিটিক্যাল স্ট্যান্স নিয়ে যদি আমরা আলোচনা করি, আসলে আইনের শাসনকে দুইটা লেন্সের মাধ্যমে দেখা যেতে পারে। একটা হচ্ছে ফর্মালিস্ট স্ট্যান্স, যে জাস্ট এটা হচ্ছে ওই খুব এটার এটা একটা প্রশ্ন অ্যান্সার খোঁজা ট্রাই করে, সেটা হচ্ছে হাউ, কিভাবে। ইট ফোকাস অন দ্য প্রসেস, যে আসলে আমি আইনটা কিভাবে পাস করেছি। যেমন আমরা যদি দেখি যে প্রথমটা হচ্ছে পাওয়ার কনস্ট্রেন্ট বাই রুল ইন দ্য বুকস, যে বইয়ের নিয়ম, বইয়ে লেখা আছে, ফলো করছে কিনা এটা দেখবো। এটা যেটা করে যে আইনের নিশ্চয়তা থাকতে হবে, পাবলিকলি প্রকাশ করেছি, প্রেডিক্টেবল করতে পারতেছি। আর এটার অ্যাপ্রোচটা হচ্ছে কন্টেন্ট নিউট্রাল অ্যাপ্রোচ, আপনি কি লিখছেন এটার যেটা গুরুত্ব, আপনি কিভাবে লিখছেন এটাকে ফোকাস দেয়। তো ফোকাস অন প্রসিডিউরাল রিকোয়ারমেন্টস, যে আসলে প্রক্রিয়াগত ভাবে আপনি যে প্রসেসে আইন পাস করার কথা ছিল ওটা মানছেন কিনা। আর আরেকটা হচ্ছে কনসার্ন উইথ হাউ লজ আর মেড, তার মানে এই যে আমরা যেটা বললাম যে কিভাবে লটা তৈরি করা হয় এটার মধ্যে আমরা ফোকাস দিতেছি। কিন্তু সাবস্টেন্টিভ যে মানে স্ট্যান্ডার্ডটা আছে, এটা আমরা বলি হোয়াই এবং হোয়াট, দুইটা প্রশ্নের অ্যান্সার খোঁজা ট্রাই করি। যে আসলে আপনি আইন পাস করছেন, বাট আসলে কি আইন। তো এই যে আইনটা, এই আইনটা মানুষের যে নৈতিক এবং রাজনৈতিক অধিকার এবং মানুষের যে মর্যাদা, এই জিনিসটাকে এনশিওর করতে হবে। তাছাড়া আমি বলতে পারবো না যে আপনি একটা ভালো আইন পাস করেছেন। আর এটা হচ্ছে মানে একনায়কতন্ত্র থাকা যাবে না, যে এইখানে লস মাস্ট বি কোয়ালিটিফুল ডেমোক্রেটিক ভ্যালুর একটা রিফ্লেকশন দেয়, যে মানুষের এগ্রি করে হচ্ছে এই লটা তৈরি করেছে। এছাড়া ল মাস্ট স্যাটিসফাই দ্য টেস্ট অফ রিজন, যে যুক্তির যে পরীক্ষায় এটা কিন্তু আইনকে উত্তীর্ণ হতেই হবে। তার কন্টেন্ট যেটা আছে, আমি কন্টেন্ট চেক করব, জাস্ট প্রসিডিউরাল না। এটা তার মানে এটাকে আমরা প্রসিডিউরাল ডিউ প্রসেসের সাথে মিলাতে পারি, আর এটাকে আমরা বলতেছি সাবস্ট্যান্টিভ ডিউ প্রসেস। মাস্ট মিট মিনিমাম জাস্টিস স্ট্যান্ডার্ড, যে ন্যূনতম ন্যায় বিচারের যে মানদণ্ড এটা পূরণ করতে হবে। আর আরেকটা হচ্ছে আইন প্রণেতা যারা আছেন, দে মাস্ট বি অ্যাকাউন্টেবল টু দ্য পিপল, জনগণের কাছে তাদের দায়বদ্ধতা থাকে, এর জন্যই তারা জনগণের জন্য একটা ভালো আইন পাস করবে। তো এটা জাস্ট প্রসেস, আর এটা হচ্ছে কোয়ালিটি অফ ল যেটা আছে এটাকে এনশিওর করতে চায়, যে আসলে আইন কি মানসম্মত আইন আপনি পাস করেছেন। তো এই ক্ষেত্রে একটা ডিফারেন্স অবভিয়াসলি চলে আসে, যে তাহলে রুল অফ ল ভার্সেস রুল বাই ল এর পার্থক্য কি। তো রুল অফ ল এর ক্ষেত্রে আমরা যদি দেখি যে শাসক এবং শাসিতের জন্য রুল অফ লতে একই আইন ব্যবহার করা হয়, ইকুয়ালি ফর অল। আর এই ক্ষেত্রে আমরা দেখবো যে শাসকের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় রুল বাই লতে। আবার আইন, এটা হচ্ছে আইনের শাসন, আর এটা হচ্ছে আইন দিয়ে শাসন। এছাড়া নন আরবিটারিনেস, এই ক্ষেত্রে কোনো স্বেচ্ছাচারিতা থাকে না, কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখবো স্বেচ্ছাচারিতা যেটা আছে এটা সহ্য করা হয়। ইকুয়ালিটি ইন, একই আদালতে সমান অধিকার সবার জন্য থাকবে, আর এই ক্ষেত্রে অসমান অধিকার যেটা আছে এটা সম্ভব। পাবলিক ওয়েলফেয়ার ওরিয়েন্টেশন, তো রুল অফ লর একটা আইনের উদ্দেশ্য থাকে যে জনকল্যাণ যেটা আছে, জনকল্যাণ অভিমুখী, জনকল্যাণ নিশ্চিত করা। আর এখানে আইনের যে শাসক আছে উনি কিন্তু আইনের ঊর্ধ্বে অবস্থান করেন, যে এরকম আছে না যে আমি রাষ্ট্র, এরকম টাইপ স্টেটমেন্ট। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট ভ্যালিডেশন, আমরা দেখবো যে এটা বৈধতা যেটা আছে এটাকে আমরা যাচাই করতে পারি। অন্যদিকে এই ধরনের আইনে একটা স্বৈরাচারী এটা যেটা আছে এই প্রবণতা থাকে। তো এই রুল অফ লটা আসলে মূলত একটা হচ্ছে গণতান্ত্রিক যে শাসন, এই গণতান্ত্রিক শাসনের ফলাফল হিসেবে আমরা পাই। অন্যদিকে এখানে আমরা যুক্তিসঙ্গত না দেখি, রিজনেবলনেস হচ্ছে আমাদের কাছে আলটিমেটলি ম্যাটার করে, যে আমরা কোন প্রসেসটা ফলো করে আইন করছি, তাহলে ওটা আমাদের জন্য বাধ্যতামূলক হবে। তো শেষ পর্যন্ত মূল কথা যদি আমরা বলি যে আইনের শাসনে আসলে মূল বিষয়টা হচ্ছে ন্যায় বিচার এবং সমতা যেটা আছে এটা প্রয়োজন হবে। তো আইন দিয়ে শাসনে শুধুমাত্র আমরা বলবো ওটা শুধুমাত্র একটা নিয়ন্ত্রণ বা টুল অফ কন্ট্রোল হিসেবে কাজ করে। আর অন্যদিকে আমরা জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি যেটা আছে এটা এনশিওর করতে পারি। এরপরে কনস্টিটিউশনাল ফাউন্ডেশন, তো এটাও এক্সাম পারপাসে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যে আসলে পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়। তো আজকের লেকচারে আপনি দেখবেন আমি আসলে এমন ভাবে লেকচারটা সবগুলো ইনক্লুড করেছি যেটা বিগত প্রশ্নে এসেছে, যেগুলো বিভিন্ন মেজর বইয়ের টপিকগুলো কভার করবে, এছাড়া প্রশ্ন এসেছে এগুলো। তো প্রথমে আমরা দেখবো যে আমাদের প্রস্তাবনা যেটা আছে, প্রস্তাবনায় আমরা বলেছি দ্য কনস্টিটিউশনস প্রিয়াম্বল ডিক্লেয়ার্স কমিটমেন্ট টু রুল অফ ল, ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস, ফ্রিডমস। আমরা এখানে বলেছিলাম যে আমাদের প্রস্তাবনায় 11টা কমিটমেন্ট আমরা ইনশিওর করতে চেয়েছি, তার মধ্যে একটা কিন্তু হচ্ছে রুল অফ ল, যে আইনের শাসন। আমাদের যে সমাজতান্ত্রিক যে সমাজের একটা বৈশিষ্ট্যের কথা বলেছিলাম, এখানে আইনের শাসন হচ্ছে এটা একটা ফান্ডামেন্টাল। যেমন আমাদের 8th অ্যামেন্ডমেন্ট কেসে কিন্তু বলা হয়েছিল যে রুল অফ লটা হচ্ছে আমাদের একটা বেসিক স্ট্রাকচার, যে এটা আমাদের সংবিধানের একটা মৌলিক কাঠামো। এছাড়া আমাদের যেমন এবিডাইসি বলেছিলেন সুপ্রিমেসি অফ দ্য ল, আমরাও কিন্তু আর্টিকেল 7-এ সুপ্রিমেসি অফ দ্য ল যেটা এটা কিন্তু এনশিওর করেছি, যে আমাদের সংবিধান যেটা আছে এটা সুপ্রিম। আর যদি এটার সাথে কোনো কিছু সাংঘর্ষিক হয় তাহলে আমরা হচ্ছে অনুচ্ছেদ 7 এবং 26 অনুসারে অসামঞ্জস্যপূর্ণ যে আইনটা আছে ওটাকে আমরা বাতিল ঘোষণা করতে পারবো। এছাড়া আমাদের গণতান্ত্রিক শাসনের কথা আমরা বলেছি, রুল অফ ল এনশিওর করার ক্ষেত্রে আমরা দেখেছি যে অ্যাকাউন্টেবিলিটি নির্ধারণ মানে আলটিমেটলি নিশ্চিত করতে গেলে ডেমোক্রেটিক গভর্নেন্স লাগে। তো আমাদের আর্টিকেল 11, 55 থেকে 57, 65, 59, 60
118 এই ধরনের বিভিন্ন আর্টিকেল আমরা দেখবো আমাদের এখানে গণতান্ত্রিক শাসন যেটা আছে এটা নিশ্চিত করেছি। এছাড়া রুল অফ ল এনশিওরের ক্ষেত্রে বিচার বিভাগের স্বাধীনতা কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার। এখানে আমরা বিভিন্ন আর্টিকেল আছে 22, 92, 94, 96, 116 147 এই বিভিন্ন আর্টিকেল গুলোর মাধ্যমে আমরা কিন্তু যে বিচার বিভাগের স্বাধীনতা এবং পৃথকীকরণ এটা এনশিওর করতে চেয়েছি। আবার এবিডাইসির আরেকটা কনসেপ্ট ছিল ইকুয়ালিটি অ্যান্ড ডিউ প্রসেস। তো আমরা কিন্তু ইকুয়ালিটি অ্যান্ড ডিউ প্রসেস আলটিমেটলি এখানে এনশিওর করতে চেয়েছি যে আর্টিকেল 27 কিংবা এই যে 31 থেকে 32, 35 এগুলো কিন্তু বিভিন্ন ধরনের আইনের চোখে যে সমতা এই জিনিসটাকে এনশিওর করে। এছাড়া দেখবো এভিডেন্স সুপ্রিমেসি অফ দ্য ল, ইকুয়ালিটি বিফোর ল, আর একটা ছিল প্রিডমিনেন্স অফ লিগাল স্পিরিট। আলটিমেটলি ওই রাইটস যেগুলো আছে ইট শুড বি বেসড অন জুডিশিয়াল ডিসিশন। এখন আলটিমেটলি বর্তমান আসপেক্টে এই প্রিডমিনেন্সের আরেকটা ক্রিটিসিজম হচ্ছে বেশিরভাগ দেশই আসলে রিটেন কনস্টিটিউশন অ্যাডপ্ট করে, একদম জুডিশিয়াল ডিসিশন থেকে সকল রাইট আসতে হবে ব্যাপারটা এরকম না। তো আমরা আমাদের সংবিধানের পার্ট 3 তে বিভিন্ন ফান্ডামেন্টাল রাইট এনশিওর করেছি। এছাড়া আমাদের সংবিধানের 102 অনুযায়ী আমরা দেখবো যে জুডিশিয়াল রিভিউর যে পাওয়ারটা আছে এটার মাধ্যমে কোর্ট কিন্তু বিভিন্ন রাইট যেটা আছে ফান্ডামেন্টাল রাইট গুলোকে এনফোর্স করে। তো ওটা কিন্তু এভিডেন্সের কনসেপ্টের একটা ব্যাপার আছে। আবার 111 অনুযায়ী জুডিশিয়াল যে ডিসিশন আছে এগুলোকে ল হিসেবে গণ্য হয়। তো আলটিমেটলি আমরা কিছুটা মডিফাইড ফর্মেই কিন্তু এভিডেন্সের যে প্রোটেকশন অফ সিভিল রাইটস এর যে কনসেপ্টটা এটা কিন্তু আমরা করেছি। এছাড়া আমরা দেখবো যে জুডিশিয়াল পাওয়ার। তো এখানে জুডিশিয়াল পাওয়ারটা কেন দরকার? কারণ আলটিমেটলি রিট জুরিসডিকশনের মাধ্যমে আমরা দেখবো যে হেবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন বিভিন্ন 5 ধরনের যে রিট আছে এটার মাধ্যমে আমরা কিন্তু আইনের শাসন যেটা আছে এটা কিন্তু আমরা প্রতিষ্ঠা করতে পারি। এছাড়া আমরা আপিলের যে রাইটটা আছে আমরা বলেছিলাম যে ডিসক্রিশনারি পাওয়ার থাকা যাবে না, কিন্তু ক্যাপাবল অফ কারেকশন বাই আপিলেট কোর্ট এখানে এনশিওর করতে পারবে। 104 অনুযায়ী তার কমপ্লিট জাস্টিস যে করার এই ক্ষমতাটা তার আছে। তো আলটিমেটলি ওভারঅল একটা জুডিশিয়ারি কিন্তু মেইন রোল প্লে করে। আমরা বলতেছি জুডিশিয়াল হচ্ছে গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন। তো আর্টিকেল 44 অনুযায়ী ফান্ডামেন্টাল রাইট এনফোর্স করতে আমরা হাইকোর্ট ডিভিশনে যেতে পারি। এছাড়া 102 অনুযায়ী আমরা হচ্ছে বিভিন্ন রিট ইস্যু করতে পারি। এর মাধ্যমে আমরা দেখবো জুডিশিয়ারি একটা ওভারঅল রোবাস্ট মেকানিজম যেটা আছে এটা ট্রাই করে, এটা বিভিন্ন পদ্ধতিতেই কিন্তু সে এনশিওর করে। তো জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স, এখন জুডিশিয়াল রিভিউ যদি আমরা আলটিমেটলি জুডিশিয়ারি ক্ষমতাটা যদি ভালো মতো এক্সারসাইজ করতে চাই তাহলে কিন্তু বিচার বিভাগের স্বাধীনতা রাখতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা বলতে আসলে অনেক কিছুই বোঝায়। যে একটা হচ্ছে যদি চিন্তা করেন সিকিউরিটি অফ টেনিউর, যে পদের যেটা আছে বিচারকদের পদের নিরাপত্তা এনশিওর করতে হবে, যে স্বেচ্ছাচারী যে অপসারণ ক্ষমতা আছে এটা থেকে রক্ষা করতে হবে। এছাড়া প্রতিশোধের ভয় ছাড়া সবাই যেন একটা স্বাধীন সিদ্ধান্ত দিতে পারে এই জিনিসটা এনশিওর করতে হবে। ফাইন্যান্সিয়াল সিকিউরিটি কথা বলতে পারি, যে আর্থিক নিরাপত্তা থাকতে হবে, যে পর্যাপ্ত পরিমাণ যে বেতন ভাতা যেটা আছে এটা এনশিওর করতে হবে যাতে তারা হচ্ছে অর্থনৈতিকভাবে স্বচ্ছ থাকতে পারেন। এছাড়া নিরপেক্ষতার একটা স্ট্যান্ডার্ড, যে এক পক্ষপাত না হয়ে কিংবা হচ্ছে বাহ্যিক প্রভাব মুক্ত থেকে একটা ভালো ডিসিশন যে দেওয়ার ক্ষমতা এটা কিন্তু ফেয়ার অ্যাডজুডিকেশনে হেল্প করে। এছাড়া ইনস্টিটিউশনাল ইন্ডিপেন্ডেন্স, আমরা অন্যান্য অনেক কথা বলি যে জুডিশিয়ারি অ্যাজ অ্যান অর্গান, একটা রাষ্ট্রের একটা অর্গান হিসেবে সে কিভাবে তার স্বাধীনতা যেটা আছে প্রাতিষ্ঠানিক স্বাধীনতা এটা কিভাবে এনশিওর করবে, সে যেন নির্বাহী বিভাগের হস্তক্ষেপ ছাড়াই একটা ডিসিশন দিতে পারে এটা কিন্তু এনশিওর করতে হবে। তো মূল কথা হচ্ছে এইটাই যে যদি আমরা বিচার বিভাগের যে স্বাধীনতা এটা কিন্তু আইনের শাসনের একটা পূর্ব শর্ত। তো এটা ছাড়া যেটা হবে যে কনস্টিটিউশনাল প্রমিসেস, যে সাংবিধানিক যে অঙ্গীকারগুলো আছে এগুলা মেয়ার মোরাল প্রিসেপ্টস হিসেবে গণ্য হবে, যে শুধুমাত্র নিছক একটা নৈতিক উপদেশ হিসাবে এটাকে গণ্য করা হবে যদি আমরা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি এনশিওর না করতে পারি। এছাড়া আমরা যদি সাবঅর্ডিনেট জুডিশিয়ারি আমাদের কনসার্ন নিয়ে যদি আমরা আলোচনা করি, আমরা দেখবো 72 সালের সংবিধানে যেটা আছে এখানে কিন্তু সাবঅর্ডিনেট জুডিশিয়ারি কন্ট্রোলটা দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের উপর, কিন্তু এটাকে আমরা আবার 4th অ্যামেন্ডমেন্টে চেঞ্জ করে এটা প্রেসিডেন্টের কাছে নিয়ে আসি, কিন্তু সান্ত্বনা পুরস্কার হিসাবে আমরা আবার আর্টিকেল 116A দিয়েছি। তো আলটিমেটলি আমি মেইন কন্ট্রোলটা প্রেসিডেন্টকে দিয়ে আবার আমি এখানে জাস্ট বলতেছি যে ইন্ডিপেন্ডেন্স যেটা আছে জুডিশিয়াল ফাংশনের ক্ষেত্রে তারা স্বাধীন থাকবেন। তো বর্তমানে এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে যে আসলে এটা কি ভ্যালিড নাকি ভ্যালিড না। যেমন আপনারা এই ভিডিওটা যদি অনেক পরে কেউ দেখে থাকেন তাহলে আপনারা এতদিনে 116 নিয়ে যে একটা জাজমেন্ট বের হওয়ার কথা সেপ্টেম্বর 2025, এটা হয়তো আপডেট জানেন 116 ভ্যালিডিটিটা আসলে কোন স্টেজে আছে। এছাড়া মাজদার হোসেন কেস সম্পর্কে আপনারা জানেন যে এই কেসটাও কিন্তু সাবঅর্ডিনেট জুডিশিয়ারির যে স্বাধীনতা এটা নিশ্চিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো যদিও আমরা 2007 সালে সেপারেশন করেছি 76 বছর পর, কিন্তু পূর্ণাঙ্গ সুবিধার জন্য যে সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট যেটা দরকার এটা আমরা এখনো বাস্তবায়ন করতে পারিনি অ্যাজ অফ 2025 অগাস্ট। এরপরে আমরা যদি দেখি যে পঞ্চদশ সংশোধনী যেটা আছে, পঞ্চদশ সংশোধনী আলটিমেটলি যে রেস্টোর করতে চেয়েছি আর 115-116-কে, বাট এটা কিন্তু ফুললি রেস্টোর করতে পারি নাই। আর আমাদের আরেকটা যেটা দুর্বলতা ছিল সেটা হচ্ছে আর্টিকেল 22 সেপারেশন অফ জুডিশিয়ারিকে আমরা ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসিতে রেখেছি, যেটা আর্টিকেল 8+2 অনুযায়ী জুডিশিয়ারি এনফোর্সেবল না। তো এটাও একটা আমাদের সাবঅর্ডিনেট জুডিশিয়ারি যে স্বাধীনতা নির্বাহী বিভাগ থেকে সিদ্ধান্ত মেকিং এর ক্ষেত্রে এটা কিন্তু একটা
প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে। এছাড়া আমরা যদি কিছু ল্যান্ডমার্ক কেসের কথা বলি, যেমন আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ, এই কেসে কিন্তু বলা হয়েছিল যে রুল অফ ল যেটা আছে এটা কিন্তু আমাদের সংবিধানের হচ্ছে বেসিক স্ট্রাকচার। এই কেসে বলা হয়েছিল যে প্রিয়াম্বল অ্যামেন্ডমেন্ট করা যেতে পারে কিন্তু বেসিক ফিচার অ্যামেন্ডমেন্ট করা যাবে না। তো প্রিয়াম্বলের মধ্যে যদি আমরা কোনো বেসিক ফিচার বলতে পারি সেটা হচ্ছে রুল অফ ল। তো ইট ইজ বিয়ন্ড দ্য অ্যামেন্ডমেন্ট পাওয়ার। সরকার চাইলেই এটাকে হচ্ছে আলটিমেটলি সংশোধন যেটা আছে পার্লামেন্ট এটা করতে পারে না। এছাড়া মাজদার হোসেন কেসেও কিন্তু এই যে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের যে পৃথকীকরণের নির্দেশ এটা কিন্তু দিয়েছে। তো এই যে অধস্থ আদালতের যে স্বাধীনতা প্রয়োজন এটার উপরে কিন্তু আমরা এই কেসে জোর দিয়েছি। এছাড়া পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের যে কনসেপ্টটা আছে এটাকে আমরা যদি বলি এটা কিন্তু অ্যাক্সেস টু জাস্টিস এনশিওর করার ক্ষেত্রে অনেকটাই রোল প্লে করেছে। তো আর ওভারঅল আমরা জুডিশিয়াল রিভিউর পাওয়ার দেখবো বিভিন্ন কেসে হচ্ছে আলটিমেটলি আমরা এনশিওর করতে চেয়েছি যেটা কনস্টিটিউশনাল সুপ্রিমেসি আছে যেটা এটাকে এনশিওর করে। তো এখন আমাদের রুল অফ লর ক্ষেত্রে আসলে সাংবিধানিক যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বগুলো কি, আমরা কি কি প্রবলেম সলভ করতেছি, সংবিধানে কি সমস্যা আছে কিংবা প্র্যাকটিক্যালে কি কি সমস্যা আছে। সংবিধানে আমরা দেখবো প্রিভেন্টিভ ডিটেনশনের যে কনসেপ্ট এটা অরিজিনাল 1972 সালে সংবিধানে ছিল না। তো এটা আলটিমেটলি ডিউ প্রসেসের যে কনসেপ্টটা আছে আর্টিকেল 31 অনুযায়ী ওটার সাথে অনেকটা সাংঘর্ষিক, যে প্রিভেন্টিভ ডিটেনশনটা এই ফর্মে আসলে থাকা উচিত কিনা কিংবা যদি থাকেও এইটার আসলে প্রসেসটা আরো স্মুথ ওপেন করা উচিত কিনা। আর্টিকেল 70 আমাদের জন্য একটা বিগ কনসার্ন, যে অ্যান্টি ফ্লোর ক্রসিং যে প্রহিবিশনটা আছে, যে নিজের দলের বিরুদ্ধে কেউ ভোট দিতে পারে না, যার জন্য একটা আইন যত গণতান্ত্রিকই হোক না কেন আইন সহজে পাস করে ফেলা যায়। ইমার্জেন্সি পাওয়ারটা হচ্ছে আমরা সেকেন্ড অ্যামেন্ডমেন্টের থ্রুতে এনেছি, এটা অটোমেটিক সাসপেনশন যেটা আছে এটা অ্যাটলিস্ট থাকা উচিত না, কিংবা এটার লিমিটটা আসলে কতটুকু থাকা উচিত, কিংবা এক্ষেত্রে জুডিশিয়াল রিভিউ করে আসলে এমার্জেন্সি পাওয়ারকে চ্যালেঞ্জ করা যাবে কিনা, এই ধরনের বিভিন্ন কোয়েশ্চেন কিন্তু অ্যারাইজ করে। অর্ডিন্যান্স পাওয়ার যেটা আছে, অর্ডিন্যান্স রাষ্ট্রপতি যেহেতু আমাদের এখানে ডাইরেক্ট ইলেকশনের থ্রুতে ইলেক্টেড হন না, তো এই ক্ষেত্রে একটা কোশ্চেন ওঠে যে অর্ডিন্যান্স মেকিং পাওয়ার যেটা আছে এটা কি একদম ভ্যালিড কিনা। আবার আমরা যদি আচ্ছা সরি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের কথাও যদি বলি, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল হাইকোর্ট ডিভিশনের জুরিসডিকশন অনেকটাই বার করে, এটাও একটা কনসার্ন রেজ করে। অন্যদিকে আমাদের কিন্তু প্র্যাকটিক্যালি বাস্তবিক অর্থেও কিছু সমস্যা আমরা দেখবো আছে, যেমন আমাদের এক্সট্রা লিগাল যে প্র্যাকটিস গুলো আছে, আইন বহির্ভূত বিভিন্ন কর্মকাণ্ড আইনের শাসনকে অনেক সিরিয়াসলি চ্যালেঞ্জ করে। একটা হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল কিলিংস, বিচার বহির্ভূত যে হত্যাগুলো আছে, কাস্টোডিয়াল ডেথ যেগুলো হয়, এছাড়া এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, ঘুমের যে সমস্যাটা এটা কিন্তু অনেক সময় আছে, এক্সেসিভ ইউজ অফ ফোর্স, এই ধরনের সমস্যাগুলো কিন্তু আমাদের আছে। আরেকটা হচ্ছে আপনারা জানেন যে অ্যাক্সেস টু জাস্টিসের দুইটা কনসেপ্ট আছে। অ্যাক্সেস টু জাস্টিস একটা কনসেপ্ট হচ্ছে যে অ্যাভেলেবিলিটি, আর একটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। তো অ্যাভেলেবিলিটি মানে হচ্ছে আমার কোর্ট আছে আপনি অ্যাক্সেস দেওয়া করেন, কিন্তু ইন রিয়ালিটি অ্যাক্সেসিবিলিটি আমার নাই। কারণ কি, ওই যে টাকা পয়সা নাই, এত পরিমাণ কেস লক যে মানুষ আসলে মামলা করতে ভয় পায়, যেমন আমাদের এখানে 40 লাখের উপরে মামলা আছে। তো এই যে হাই কস্ট অ্যান্ড লিগাল এইড প্রোগ্রাম আমাদের আছে, আইনগত সহায়তা প্রদান আইন আছে, বাট এটাকে আমরা আসলে কতটুকু ইফেক্টিভলি ইমপ্লিমেন্ট করতে পারতেছি এটা একটা কোয়েশ্চেন। আবার সিআরপিসিতে যদি আমরা দেখি, যে তার মানে আমরা বললাম যে অ্যাক্সেস টু জাস্টিসের যে ব্যারিয়ার এটা কিন্তু আমাদের আছে, আমাদের এখানে জাস্টিস অ্যাক্সেস টু জাস্টিস অ্যাভেলেবল বাট নট অ্যাক্সেসিবল। আবার এছাড়া সিআরপিসিতে আমরা দেখবো 494 কেস উইথড্রলের কথা বলা আছে। এখন এটাও তো এক ধরনের ইনজাস্টিস, যে অনেক সময় আমরা দেখবো পলিটিক্যাল কনসিডারেশনের কারণে শুধুমাত্র একটা কেস যেটা আছে এটা উইথড্র করার দিতে পারে। তো বর্তমানে আমাদের যে সিস্টেমটা প্র্যাকটিক্যালি মক দ্য রুল অফ ল, যে আইনের শাসনের সাথে আমরা অনেকটাই হয়তো বা ঠাট্টা করতেছি। তো এখন আমরা দেখবো যে আসলে আলটিমেটলি বাংলাদেশের যে কনস্টিটিউশনাল, বাংলাদেশের যে সাংবিধানিক মানে প্রতিশ্রুতি এবং আইনের শাসনের যে বাস্তবিক ব্যবহার, এটার মধ্যে অনেক দ্বন্দ্ব আছে, অনেক বেশি আমরা বলবো সিগনিফিকেন্ট গ্যাপ এখানে রয়েছে। এছাড়া গভর্নমেন্ট এখানে আর দেখবো আমরা যে এক্সিকিউটিভ ইনফ্লুয়েন্স যেটা আছে, যে আসলে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ এখনো সম্পূর্ণ প্রভাব মুক্ত হতে পারে নাই। সিলেক্টিভ এনফোর্সমেন্ট আমরা শুধুমাত্র সিলেক্টিভ কিছু আছে যে ব্যাপক দুর্নীতি যারা করে তাদের না করে শুধুমাত্র শক্তিশালীদের পক্ষে অনেক সময় আইন প্রয়োগ আলটিমেটলি করা হচ্ছে না, যে শুধু শক্তিশালী পক্ষদের ছেড়ে দেওয়া হচ্ছে। আবার সিস্টেমেটিক করাপশন, দুর্নীতি, ব্যাপক পরিমাণ দুর্নীতি আছে, ইনস্টিটিউশনাল পলিটিসাইজেশন, বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো নিউট্রালি কাজ করার কথা ছিল নিরপেক্ষ হয়ে এগুলো অনেকটাই রাজনৈতিক প্রভাবের আন্ডারে এসেছে। লিমিটেড অ্যাক্সেস, আমরা এটা বলেছি যে আমাদের এখানে জাস্টিসের ইকুয়াল অ্যাক্সেসটা আমরা এখনো এনশিওর করতে পারিনি। তো এখানে ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ডটা আছে লেজিসলেটিভ আইন প্রণয়নের ক্ষেত্রে, আইনসভার ক্ষেত্রে আমরা দেখবো প্রতিনিধিত্বশীল যে সরকারটা এটা আমরা অনেক সময় এনশিওর করতে পারি না। হিউম্যান রাইটের প্রতি অ্যাডহারেন্স যেটা কিংবা ফান্ডামেন্টাল ফ্রিডম এটা অনেক সময় আমরা এনশিওর করতে পারি না। আবার এক্সিকিউটিভ দেখবো অনেক সময় বিচার বিভাগের কন্ট্রোল করতে চায়, তো ডেলিগেটেড লেজিসলেশন একটা ইস্যু এখানে হতে পারে। ক্রিমিনাল জাস্টিসের ক্ষেত্রে আমরা দেখবো যে আসলে বেইল না পেয়ে কিংবা একজন মানুষ হয়তো অনেকদিন পর্যন্ত ডেথ পেনাল্টি হয়ে উনি হচ্ছে কারাগার ভোগ করতেছেন,
তো এটার শুনানি হচ্ছে না অনেকদিন ধরে, যে 7-8 বছর পর 10 বছর পর যে হচ্ছে একটা শুনানি হচ্ছে। ক্রিমিনাল রাইট বেইল না পাইলে তার অনেকদিন পর্যন্ত জেলে ইনহিউম্যানলি আটকে থাকতে হচ্ছে। তো ক্রিমিনাল জাস্টিস সিস্টেমও আমাদের ওয়ার্ক করতেছে না, সিভিলে তো ব্যাকলগ অনেক বেশি। আর জুডিশিয়াল ডোমেনেও আমরা দেখবো যে সম্পূর্ণ যে ফাইন্যান্সিয়াল যে ইন্ডিপেন্ডেন্স কিংবা ইনস্টিটিউশনাল ইন্ডিপেন্ডেন্স এটা কিন্তু আমরা এনশিওর করতে পারি নাই। তো এই ক্ষেত্রে আমাদের ইন্টারন্যাশনাল যে দিল্লি ডিক্লারেশন এবং লাগোস ডিক্লারেশনের যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এগুলো কিন্তু আমাদের ফলো করতে হবে অবভিয়াসলি। আর ইনস্টিটিউশনাল রিফর্ম দ্বারা আমরা কি করতে পারি, রুল অফ ল এনশিওর করার ক্ষেত্রে আমরা কি কি রিফর্ম আনলে, এটা কিন্তু পরীক্ষাতে একটা থিওরিটিক্যাল প্রশ্ন আসতেই পারে। একটা পরীক্ষাতে কিন্তু সবসময় আসে না যে কি কি প্রভিশন আমাদের হচ্ছে রুল অফ ল এনশিওর করে সংবিধানে, এটাই বলে। অনেক সময় থিওরিটিক্যাল প্রশ্ন আসে সংবিধানে, বিশেষ করে জুডিশিয়াল সার্ভিস এক্সামের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ওপিনিয়ন টাইপ কোশ্চেন জিজ্ঞেস করা হয় যে বলেন তো কিভাবে আপনি সংস্কার করবেন। তো সংস্কার প্রশ্নগুলো কিন্তু অনেক সময় রেজ হয়। তো বিচার বিভাগের স্বাধীনতা যেটা আছে এটা আমাদের এনশিওর করতে হবে। মাজদার হোসেন যে মামলার এটা যে ডিরেক্টিভ আছে 12টা, এটা আমাদের এনশিওর করতে হবে। সুপ্রিম কোর্ট পৃথক সচিবালয় উপস্থাপন করা, নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ থেকে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, এছাড়া বাহ্যিক কোনো চাপ থেকে যেন জাজরা মুক্ত থাকেন এটা এনশিওর করতে হবে। এছাড়া দুর্নীতি বিরোধী যে ব্যবস্থা আছে এটা আমাদের একটা স্বচ্ছ সিস্টেম এটা এখানে আনতে হবে, সবার জবাবদিহিতা যেটা আছে এটা এনশিওর করবো। এছাড়া অ্যাক্সেস টু জাস্টিস আমাদের বাড়াতে হবে, যে লিগাল এইড প্রোগ্রামকে আরো বৃদ্ধি করতে হবে। প্রোবোনো সার্ভিস যারা আছে, আমরা আইন প্রফেশনে যারা আছে তাদের একটু প্রোবোনো ওয়ার্ক করলে হয়তো বা এটা করতে হবে। জনসচেতনতামূলক যে কাজ এগুলো করতে হবে। এছাড়া টেকনোলজি, বর্তমান যুগে আসলে মডার্নাইজেশন না করলে, টেকনোলজি অ্যাড না করলে আসলেও বর্তমানে আমাদের যে অ্যাক্সেস টু জাস্টিস আছে এটা আমরা ইনশিওর করতে পারবো না। তো টেকনোলজি একটা নিউট্রালিটি কিন্তু আনে। তো মামলার যে ট্র্যাকিং কিংবা ফাইলিং ব্যবস্থা কিংবা ভার্চুয়াল শুনানি এই জিনিসগুলো যদি আমরা ইন্ট্রোডিউস করি আশা করি অনেকটাই রিফর্ম হবে। এছাড়া ইমার্জেন্সি পাওয়ারের ক্ষেত্রে আমরা বলেছিলাম, ইমার্জেন্সি পাওয়ারের ক্ষেত্রে হয়তো একটা মোর কনস্টিটিউশনাল কন্ট্রোল এখানে আনা উচিত, যে মৌলিক অধিকার যে সুরক্ষা এই ব্যবস্থাটা করা উচিত, যে অটোমেটিক সাসপেনশন না হয়ে কিংবা ফান্ডামেন্টাল রাইট সব এনফোর্সমেন্ট আমরা সবগুলো স্থগিত করতে পারি, কিন্তু রাইট টু লাইফ কিংবা এরকম গুরুত্বপূর্ণ রাইট গুলোকে আসলে ইমার্জেন্সি অবস্থায়ও যেন স্থগিত না করা হয়, এগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। অধ্যাদেশ পাওয়ারের মাধ্যমে আইন পাশ করা এটা আমাদের দেশে অনেক ফলো করা হয়। তো জেনারেলি এই পাওয়ারটা কমানো উচিত, কারণ যেহেতু আমাদের দেশের রাষ্ট্রপতি সরাসরি নির্বাচিত হন না। আর্টিকেল 70টা আসলে সংশোধন করা উচিত আমরা যদি বলি, কারণ একজন সংসদ সদস্যের যে ফ্রি উইল এটা কিন্তু অনেকটাই ভ্যানিশ হয়ে গেছে এই আর্টিকেলটার কারণে, যে উনি ইন্ডিপেন্ডেন্টলি উনি হচ্ছে একটা ভোটের যে আছে ওটা প্রয়োগ করতে পারতেছেন না। তো 2-4টা বিষয় বাদে, যেমন সরকার পরিবর্তন এর ক্ষেত্রে ভোট অফ নো কনফিডেন্স এই ধরনের ক্ষেত্র ছাড়া অ্যাটলিস্ট ওনাকে আমার মনে হয় যে একটা ফ্রিডম দেওয়া উচিত। তো এই যে আমরা যদি আমাদের আইনের শাসনের একটা কাঠামো বাস্তবায়ন করতে চাই তাহলে কিন্তু আমাদের এই যে সাংবিধানিক যে সংস্কার এগুলা কিন্তু বাস্তবায়নটা অত্যাবশ্যক হয়ে উঠেছে। তো আমরা যদি প্রতিশ্রুতি থেকে বাস্তবতার দিকে যেতে চাই, যে প্রমিস টু প্র্যাকটিস কিভাবে যাবো আসলে, তো এই জন্য আমাদের যেটা করতে হবে যে সাংবিধানিক যে ভিত্তিগুলো আছে এগুলো আমাদের একটা একদম আমাদের কিন্তু কনস্টিটিউশনাল ফাউন্ডেশন, যেটা একটা সলিড ফাউন্ডেশন কিন্তু আমাদের আছে, কারণ আমরা লিগাল সুপ্রিমেসি আছে, ইকুয়ালিটি এনশিওর করেছি, রাইট গুলো দিয়েছি, যেটা আমাদের রুল অফ লর ফ্রেমওয়ার্কটা এস্টাবলিশ করেছে। কিন্তু আমাদের চ্যালেঞ্জটা হয়েছে বাস্তবায়নে, যে প্রতিশ্রুতি এবং বাস্তবতার মধ্যে যে ব্যবধানটা আছে এটা আমরা সংকোচন আমাদের করতে হবে। আর রিফর্ম করার জন্য আমরা তাহলে কি করবো, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করব, দুর্নীতি বিরোধী ব্যবস্থা নিব, এছাড়া ন্যায় বিচারে যে প্রবেশাধিকার এটা নিশ্চিত করতে হবে, আধুনিক মামলা ব্যবস্থাপনা করব, এবং প্রাতিষ্ঠানিক যে নিরাপত্তা, আমার কিন্তু এই জিনিসটা আসলে খুবই অ্যাটলিস্ট এবি রাইসের যে কনসেপ্ট ভালো লেগেছে, যে ফোকাস অন দ্য ইনস্টিটিউশন। একটা ইনস্টিটিউশন যদি ভালো থাকে দেশের, তো এই ইনস্টিটিউশনটাই কিন্তু আপনার রাইট প্রোটেকশন করে দেবে। তো জুডিশিয়ারির যদি ট্রুলি ইন্ডিপেন্ডেন্স থাকে সেক্ষেত্রে হয়তো সংবিধানের অধিকার না বললেও জুডিশিয়ারি আমাকে অধিকারটা দিবে। তো আমাদের উই শুড ফোকাস অন দ্য ইনস্টিটিউশন রাদার দ্যান দ্য রিটেন কোডিফিকেশন অফ এনি গুড লস। তো এছাড়া ডাইনামিক প্রিন্সিপাল আমরা যদি বলি, যে আইনের শাসন কিন্তু নিছক মানে আনুষ্ঠানিক কোনো বিষয় না, যে জাস্ট মেয়ারলি আমি কমপ্লাই করলাম, সাবস্টেন্টিভলি ফলো করতে হবে, যে এটা যেন একটা মানুষের মর্যাদা, তারপরে সরকারি জবাবদিহিতা এবং সব নাগরিকের জন্য ন্যায় বিচারের প্রবেশাধিকার যেটা আছে সমানভাবে যেন এনশিওর করে, এটা আমরা এনশিওর করতে হবে। তো বাংলাদেশের আইনের শাসন বাস্তবায়ন শেষ পর্যন্ত এই বোঝার উপর নির্ভর করে যে আইনের অধীন ন্যায় বিচার, সমতা এবং মানুষের মর্যাদার প্রতি একটি বিকাশমান অঙ্গীকার হিসেবে একটা ডাইনামিক প্রিন্সিপাল হিসেবে আমরা এটাকে স্বীকৃতি দিব, যেটা আমাদের কমিটমেন্ট টু জাস্টিস যেটা আছে এটা সবসময় আমাদের প্রিয়াম্বলে যে আমাদের লক্ষ্যগুলো আছে এগুলো যেন আমরা ইনশিওর করতে পারি। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।